ইতিহাসের কথা এত বলছো, আমরা যদি একটুখানি ভারতের ইতিহাসটা দেখি, এর আগেও যখন ভারতের এরকম কোনো সমস্যা হয়েছে, আমেরিকার ভূমিকাটা ওই ধরি মাছ নাছুই পানি এরকম একটা ছিল না? দেখো, আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, আমার খুব পরিচিত একজন মানুষ ছিল, রোজ জিমে ঠেমে যেত, হেভি বডি, বুঝলে তো, দারুণ বডি, এবং দেখলে মানে অ্যাপারেন্টলি দেখে মনে হয় খুব পাওয়ারফুল। এবার রোজই বলতো সবজনকে, তোর যদি কোনোদিন ঝামেলায় আমায় বলবি, তোর যদি কোনোদিন ঝামেলায় আমায় বলবি। তা আমি আর আমার একটা বন্ধু ছিল, সে রোগা প্যাটকা টাইপের মানে ছেলে, আরেকটা ছেলে ছিল নর্মাল, পড়াকু ছেলে, নর্মাল ছেলে। এবার আমরা একদিন তিনজনে যাচ্ছি, একটা কনফ্রন্টেশন হয় কিছু লোকজনের সাথে। তো যাই হোক, মারপিটের দিকে যায়। এই যে পালোয়ানটা ছিল না, এ সবার আগে ওখানে মধ্যস্থতা করে মানে ঝামেলাটা শেষ করে দেওয়ার চেষ্টা করে, যদিও সে জানতো অপোনেন্টের দোষটাই সব। কারণ ও বেসিক্যালি ফ্রম ইনসাইড ও ভিতু, কারণ ও জানে যে এখানে আমি মানে মারপিটে ইন্ডালজ হতে পারবো না। অথচ যে ছেলেটা পড়াকু ছিল, সে কিন্তু বন্ধু হিসাবে সবার আগে ঝাঁপিয়ে পড়লো, এবং ঝাঁপিয়ে পড়লে উদম পেটালো এবং সব কটাকে পিছিয়ে দিল। ঠিক আছে, আমি উদাহরণটা একটা কারণেই বললাম, দেখতে অ্যাপারেন্টলি খুব পাওয়ারফুল একটা মিলিটারি নেশন, ঠিক আছে, সেই মিলিটারি নেশনের যথেষ্ট মিলিটারি স্ট্রেংথ আছে, মারাত্মক মিলিটারি স্ট্রেংথ, ইজ অ্যান এক্সাম্পলারি মিলিটারি স্ট্রেংথ। পয়েন্ট হচ্ছে, যখনই ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আসে, আমেরিকা চেষ্টা করে সবসময় একটা ব্যালেন্স ডিপ্লোমেসি খেলা। কেন জানো? আমেরিকার যত না মাসেল আছে, আমেরিকা প্রোটিন কন্টেন্ট বিক্রি করার মতো, এই জিমের প্রোটিন কন্টেন্ট বিক্রি করে না, ওর ইন্টারেস্টে কিন্তু ওটা। আমেরিকার ইন্টারেস্ট কিন্তু বডি বানানোই নয়, বা বডি মারপিট করার নয়, বক্সিং করার নয়। আমেরিকার ইন্টারেস্ট হচ্ছে প্রোটিন কন্টেন্ট বিক্রি করা, সাপ্লিমেন্ট বিক্রি করা। সুতরাং এই যে বিভিন্ন স্ক্র্যাপ টার্মস আছে অফ ইউএস আর্মি, বিভিন্ন কর্পোরেটস আছে আমেরিকায় যারা প্রাইভেট আর্মারিকে রিফিল করায়, যারা বিভিন্ন রকম নেটোর আর্মস আছে যেগুলোকে ব্ল্যাক মার্কেট করিয়ে আফ্রিকাতেও বিক্রি করেছে, তার প্রমাণও আছে। এবং সেই রিপোর্ট কিন্তু আমি বলছি না, সেই রিপোর্ট সিআইএ বলছে। এবং সেই সেম কাজ ওরা বাংলাদেশেও জিহাদিদের কাছে করতে গেছে, সেম কাজ ওরা ইয়েতেও করছে, পাকিস্তানেও করছে। কারণ এটা তাদের কিছু কর্পোরেট স্টেট। এবার তুমি বলতে পারো যে সোজা কর্পোরেটস করছে মানে কি আমেরিকান গভর্নমেন্ট করছে? নো, নট এট অল। কিন্তু এই কর্পোরেটসরাই কিন্তু ইনফ্লুয়েন্স করে ইন বিল্ডিং এ গভর্নমেন্ট। সুতরাং তাদের সাথে একটা গভর্নমেন্টের একটা রিলেশন থাকতে বাধ্য। কনসেপ্ট অফ প্রাইভেট আর্মি বা রিফুইলিং অ্যান্ড রিফিলিং অফ প্রাইভেট আর্মি, এই কনসেপ্টটা কোনোদিন মার্কেটে আসতো না যদি না এই স্ক্র্যাপ টার্মসের ডিল শুরু হতো। এই প্রাইভেট আর্মিদের কাছে কি নেই? একটা অর্গানাইজড অর্গ্যানিক আর্মির কাছে যা আছে, একটা প্রাইভেট আর্মির কাছে সব কিছু আছে। আমি কারোর নাম করতে চাই না, কোনো ডেফিনেটিভ ভ্যালু দিতে চাই না কাউকে। সব এই আর্মসগুলো তারা পায় কোথা থেকে? সেকেন্ড অর্ডার মার্কেট থেকে। এই সেকেন্ড অর্ডার মার্কেটটা মেনলি কারা চালায়? সেই কর্পোরেটসরা চালায় যারা আর্মস ট্রেডগুলো করায়, বড় বড় আর্মস ট্রানজ্যাকশনসগুলো করায়। এদের মূল কারিগর কারা? তুমি দেখো, এদের মূল কারিগর হচ্ছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, যত আমেরিকান দেশ এবং আমেরিকার থেকে এরা সবাই মিলে এই ঘটনা ঘটায়। এবং এই ঘটনা ঘটিয়ে আজকে আমেরিকার কালচার অফ ট্রেড অ্যান্ড কালচার অফ আর্মসটা এমন জায়গায় নিয়ে এসছে, তারা বিশ্বব্যাপী এই জিনিসটা ছড়ায়। সুতরাং তারা ঝামেলা চায় না, অথচ তারা দুজনকেই আর্মস সাপ্লাই করার জন্য প্রস্তুত। এটা হচ্ছে তাদের অ্যাকচুয়াল ব্যবসায়িক স্টেটাস। সুতরাং এই কথা বলে লাভ নেই যে আমেরিকা শান্তি চায়, আমেরিকা শান্তি চায় না। সামনে শান্তি চায়, পিছনে যে খেলাটা খেলে আজকে বিশ্ব বুঝে গেছে। আমার কথা হচ্ছে সেটা তারা করুক, আমার তাতে কোনো অসুবিধা নেই। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কান্ট্রিম্যান আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে বলছো বিশ্ব ব্যাপারটা বুঝে গেছে, তাহলে কোথাও গিয়ে কি আমেরিকার মতন একদম শক্তিশালী একটা দেশ একটু হলেও ব্যাকফুটে রয়েছে? ভালো মতো ব্যাকফুটে রয়েছে, একটু মানে ভালো মতো ব্যাকফুটে রয়েছে। আজকে তুমি ভেবে দেখো, আমি বারবারই বিভিন্ন প্রসঙ্গতভাবে আমি বিভিন্ন কথার মধ্যে আমি ব্রিক্স কথাটা আনি। আজকের ডেটে দাঁড়িয়ে ব্রিক্স আমেরিকার মানে স্থাপত্যকে নাড়িয়ে দিয়েছে। কারণ ব্রিক্স আজকে যে ডাইমেনশনে যেতে পারে, যতটা গেছে সেটা তো একটা আলাদা ভ্যালু হলো, কিন্তু যেদিকে যেতে পারে সেই দিকে যদি ব্রিক্স সত্যি চলে যেতে শুরু করে, তাহলে কিন্তু আমেরিকা ইজ দ্য ফার্স্ট বিগ নেশন যে ডাউনফল ফেস করবে। আমেরিকা সেটা খুব ভালো মতো জানে যে আমরা মারাত্মক রকম ডাউনফল ফেস করব। এবং সেই ডাউনফল যদি ওরা ফেস করে, ওরা সঙ্গে সঙ্গে এমন একটা কনসিয়াস স্টেটে চলে আসবে না, ওরা ট্রেড রিলেশনসগুলোকে বাড়াতে পারবে না। কারণ ট্রেড রিলেশনসগুলো ওখানে ভীষণভাবে কনফাইন্ড হয়ে যাবে রাশিয়া, চায়না আর ইন্ডিয়ার মধ্যে। আরেকটা জিনিস আমি তোমাকে ভবিষ্যৎবাণী করে দিলাম, চায়না যতই ব্যাকআপ দেবে, চায়না জানে যে ইন্ডিয়া চায়নার মধ্যে যে বিজনেস স্থাপত্য আছে, এটা যদি বাড়তে শুরু করে, এটা ইকোনমিক্যালি দুটো দেশকেই বেনিফিট করবে। হ্যাঁ, যার জন্য যখন ট্রাম্প শুল্ক নিয়ে এত কিছু করলেন, সেই সময় কিন্তু চীন ভারতের পাশাপাশি মানে ভারতের সুরেই চীনের সুরটা ছিল।
থাকবে। চীন চীন আমি আগেও একটা শব্দ ব্যবহার করেছি, আজও একটা শব্দ ব্যবহার করছি, চীন কিন্তু অনেক ম্যাচিওর ডিপ্লোম্যাটিক একটা নেশন। চীন জানে টাকা কিভাবে মার্কেটে রোল করাতে হয়, চীন জানে কিভাবে বিভিন্ন দেশের মধ্যে ইকোনমিক ইন্টারভেনশন ঘটাতে হয়। এবার সেটা করার জন্য তারা প্রচুর প্র্যাকটিস করে, এটা বাস্তব। কিন্তু আননেসেসারিলি আজকের ডেটে দাঁড়িয়ে তারা আর্মড কনফ্লিক্টে ইন্টারভিন করবে না, কারণ চীন নিজের অনেক টেরিটোরিয়াল প্রবলেমস আছে। চীন ভারতের সাথে প্রচুর বর্ডার শেয়ার করে। চীন জানে যে যদি আজকে আননেসেসারিলি আমি ইন্টারভেনশনে যাই তাহলে কিন্তু একটা গ্লোবাল ঝামেলা লাগবে, এবং একটা গ্লোবাল কনফ্লিক্ট বা একটা অর্গ্যানিক ওয়ারফেয়ার যদি স্টার্ট হয় তাহলে কিন্তু ইকোনমিক্যালি সবাই সাফার করবে। শুধু ভারতবর্ষ একা সাফার করবে বা পাকিস্তান ধূলিসাৎ হয়ে যাবে এরম না, এরম ভাবার কিছু নেই। সবাই সাফার করবে, এবং অ্যালাইড ফোর্সেসরা মিলে কিন্তু তখন ইনভলভ হয়ে যাবে, তখন ব্যাপারটা অনেক মুশকিল দাঁড়িয়ে যাবে। শুভাশিস দা, এই যে আমেরিকার অদ্ভুত একটা ভারতের বন্ধু হয়ে আবার বন্ধু না হওয়ার একটা যে অদ্ভুত আচরণ হচ্ছে, অন্যদিকে আমরা যদি রাশিয়ার ক্ষেত্রে দেখি, রাশিয়া কিন্তু শুরু থেকে ভারতের বন্ধু ছিল এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু রাশিয়া সেই বন্ধুত্বটা নিভিয়ে যাচ্ছে। যতই তুমি বলো যে ডিপ্লোম্যাটিক্যালি ভালো বন্ধু ব্যাপারটা হয় না, না, রাশিয়া হচ্ছে আমার কাছে অনেকটা মানে খুব লাইট হার্টেডলি বলতে গেলে মনে হয় আমার ওই সেই পাঞ্জাবে একটা কথা আছে, ভাইনে বলা চলনে কা তো চলনে কা। তো রাশিয়ার মধ্যে একটা ওই ব্যাপার আছে কিন্তু, কারণ এর আগেও আমরা 71-এও দেখেছি যে রাশিয়া কিভাবে বিভিন্ন রকম ফ্লিট পাঠিয়ে দিয়েছিল, তার গল্প শুনে 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 সবাই মোটামুটি সামরিকভাবে অনেকটা বড় হয়েছে, সামরিক পরিস্থিতিগুলো জানতে পেরেছে। রাশিয়া আজকের ডেটে শুনলাম নাকি সুইস ক্যানেলের মধ্যে বিভিন্ন রকম নিজেদের মতো অর্গানিক প্র্যাকটিস করছে, বিভিন্ন নর্দার্ন সি নিয়ে খবরাখবর করছে, বিভিন্ন রকম রুটস দেখছে কিভাবে। মানে ভাবো যদি রাশিয়া এইসব নিয়ে ভারতের পাশে থাকে, পাকিস্তান মানে নিঃশ্বাস ফেলতে পারবে না, তো উড়ে চলে যাবে। পাকিস্তান এমনিতেও নিঃশ্বাস ফেলতে পারবে না। দেখো আমি তোমাকে বলছি পাকিস্তানের, আমি পাকিস্তানের পয়েন্টে আসছি, আমি রাশিয়াটা শেষ করে নিই। সেটা হলো রাশিয়া কম্প্যাক্টভাবে ভারতকে সাপোর্ট করবে, কম্প্যাক্টভাবে সাপোর্ট করবে, কিন্তু আমার যা পরিস্থিতি দেখে মনে হয় ইফ নোবডি কামস ফর সাপোর্ট, ডাইরেক্ট সাপোর্ট, তাহলে ইন্ডিয়া ইজ ওয়েল এনাফ টু ম্যানেজ পাকিস্তান ইস্যু। পাকিস্তান ইজ জাস্ট এ ইস্যু ফর আস। আমি আবারও বলছি, পাকিস্তানকে এরম ভেবো না যে বিরাট অর্গ্যানিক যুদ্ধ হবে, হ্যাঁ হবে তার হবে। পাকিস্তানের এত নারী নক্ষত্র আমাদের হাতে ধরা আছে না। আমি এত বড় কথা তোমাদের চ্যানেলে বলছি, উইদাউট ফায়ারিং এ সিঙ্গেল বুলেট ইন্ডিয়া এমন অনেক ঘটনা ঘটিয়ে দিতে পারে, শুধু জল ভেবো না, এমন অনেক ঘটনা ঘটিয়ে দিতে পারে যাতে পাকিস্তানের লক্ষ লক্ষ সামরিক বাহিনী ক্ষতি হয়ে যাবে, মারা যাবে। এবং সেটার অনেক ঘটনা ঘটছে অলরেডি পাকিস্তানের ভিতরে, যে ঘটনাগুলোতে ইন্ডিয়া ডাইরেক্টলি ইনভলভ নয়, কিন্তু সেটা পাকিস্তান ইটসেলফ ইজ এ ডিস্টার্ব নেশন। পাকিস্তান নিজেই নিজেকে মারার জন্য এনাফ, পাকিস্তানের পৃথিবীতে শত্রু দরকার পড়বে না, নিজেই নিজেকে পাকিস্তান শেষ করে দিয়ে চলে যাবে। পাকিস্তানকে তোমরা পাকিস্তান হিসাবে দেখছো, আমি গত 2-3 দিন ধরে পাকিস্তানকে দেখছি সিন্ধ, বালুচিস্তান, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, এই সব কিছু ভেঙে 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 আমি দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি আমি জানি না, কিন্তু আমার এটা বারবারই মনে হচ্ছে যে পাকিস্তান এজ এ